মাটির নিচে লুকিয়ে আছে এমন একটা রহস্য যা জানার পর আপনার তেল আর গ্যাস নিয়ে পুরনো সব ধারণা বদলে যাবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বাদ দিলে হয়তো মিস করে যাবেন এমন কিছু চমকপ্রদ সত্যি যা খুব কম মানুষই জানে। চলুন শুরু করা যাক। আমরা প্রতিদিন গাড়িতে জ্বালানি ভরি, রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাই, কিন্তু এই তেল আর গ্যাস আসলে কোথা থেকে আসে, মাটির কত গভীর থেকে এগুলো তুলে আনা হয়, তা নিয়ে খুব কম মানুষই গভীরভাবে ভাবে। আজকের এই আলোচনায় জানবেন পৃথিবীর গভীরে কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই জ্বালানি তৈরি হয়, ডাইনোসরের সঙ্গে এর সত্যিকারের সম্পর্ক কতটা, মাটির নিচে তেল আসলে কিভাবে থাকে, এটা কি পানির মতোই থাকে নাকি অন্যরকম, ভূমিকম্পের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা, আর মানুষ কিভাবে এই লুকানো সম্পদ মাটির নিচ থেকে খুঁজে বের করে তুলে আনে। প্রথমে জেনে নিই, তেল কি ডাইনোসর থেকে তৈরি? প্রথমেই একটা খুব প্রচলিত ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই বিশ্বাস করেন তেল তৈরি হয়েছে মৃত ডাইনোসরের দেহ থেকে। বাস্তবে এই কথাটা একদম ভুল। যদিও এই ভুল ধারণা এতটাই ছড়িয়ে গেছে যে খোদ কিছু তেল কোম্পানির পুরনো বিজ্ঞাপনেও ডাইনোসরের ছবি ব্যবহার হতো, যা মানুষের মনে এই ভুল ধারণাকে আরও পাকাপোক্ত করে দিয়েছে। প্রকৃতপক্ষে তেলের আসল উৎস ডাইনোসর নয়, বরং সমুদ্রের অতি ক্ষুদ্র প্রাণ। লক্ষ লক্ষ বছর আগে উষ্ণ আর অগভীর সমুদ্রে বাস করত অসংখ্য আণুবীক্ষণিক জলজ উদ্ভিদ আর প্রাণী, যাদের বলা হয় প্ল্যাঙ্কটন আর শৈবাল। এই ছোট্ট জীবগুলো যখন মারা যেত, তখন তাদের দেহ ধীরে ধীরে সমুদ্রের তলদেশে জমা হতে থাকত। প্রতিটি প্রজন্মের জীব একের পর এক স্তরে স্তরে সমুদ্রের নিচে জমতে থাকত বছরের পর বছর ধরে। সাধারণত মাটির উপরে বা পানির উপরের অংশে মৃত প্রাণী বা উদ্ভিদ পচে যায় বাতাসের অক্সিজেনের সাহায্যে, কিন্তু কিছু বিশেষ সামুদ্রিক জায়গায়, বিশেষ করে নদীর মোহনায় আর প্রাচীন সমুদ্রের নিচু অংশে, এই মৃত জীবগুলো এত দ্রুত বালি আর কাদামাটির নিচে চাপা পড়ে যেত যে অক্সিজেন সেখানে পৌঁছাতেই পারত না। অক্সিজেনের অভাবে ব্যাকটেরিয়া এই জৈব পদার্থ পুরোপুরি ভেঙে ফেলতে পারত না, ফলে কার্বন আর হাইড্রোজেন মৌল দিয়ে গঠিত সেই মূল্যবান রাসায়নিক বন্ধন অক্ষত থেকে যেত এক পুরু তেলতেলে কাদার স্তরের মধ্যে। এই স্তরকে বিজ্ঞানীরা বলেন জৈব সমৃদ্ধ কাদা। তাহলে কিভাবে তেল তৈরি হয়? সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর টেকটনিক প্লেট অর্থাৎ ভূপৃষ্ঠের বড় বড় খণ্ড খুব ধীরে ধীরে সরতে থাকে। এর ফলে সেই জৈব কাদার উপরে একের পর এক নতুন মাটির স্তর জমতে থাকে। কয়েক লক্ষ বছর পর এই কাদা মাটির অনেক গভীরে কয়েক কিলোমিটার নিচে চাপা পড়ে যায়। উপরের মাটির প্রচণ্ড ভার সেই নরম কাদাকে আস্তে আস্তে চেপে শক্ত পাথরে রূপান্তরিত করে, যাকে বলা হয় উৎসশিলা। এই শিলা সাধারণত শেল নামের এক ধরনের নরম পাললিক পাথর দিয়ে তৈরি হয়। ভূবিজ্ঞানীরা এই উৎসশিলার মধ্যে আজও অতি প্রাচীন সেই সামুদ্রিক জীবের রাসায়নিক চিহ্ন খুঁজে পান, যাকে বলা হয় বায়োমার্কার। এই বায়োমার্কারই আসলে সবচেয়ে জোরালো প্রমাণ যে তেল তৈরি হয়েছে সামুদ্রিক জীব থেকে, ডাইনোসর থেকে নয়। মাটির যত গভীরে যাওয়া যায় তাপমাত্রা তত বাড়তে থাকে। এটাকে বলা হয় ভূতাপীয় গ্রেডিয়েন্ট। যখন এই উৎসশিলা মাটির নিচে 2000 থেকে 3500 মিটার গভীরে পৌঁছায়, তখন তাপমাত্রা পৌঁছায় 60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে। ভূবিজ্ঞানীরা এই তাপমাত্রার সীমাকে বলেন তেল তৈরির উপযুক্ত পরিবেশ। এই নির্দিষ্ট তাপ আর চাপের মধ্যে জৈব পদার্থ ধীরে ধীরে রাসায়নিকভাবে বদলে যায়। প্রথমে তৈরি হয় মোমের মতো এক নরম পদার্থ, যার নাম কেরোজেন। আরও বেশি তাপ আর সময় পেলে এই কেরোজেন রূপান্তরিত হয় তরল অপরিশোধিত তেলে, যাকে আমরা বলি ক্রুড অয়েল। যদি তাপমাত্রা এই সীমার চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তাহলে তেলের বদলে মূলত মিথেন গ্যাস তৈরি হয়, কারণ অতিরিক্ত তাপে বড় বড় হাইড্রোকার্বন অণু ভেঙে ছোট ছোট গ্যাসীয় অণুতে পরিণত হয়। তেল তৈরি হওয়ার পর সেটা এক জায়গায় স্থির থাকে না। তেল পানি আর আশেপাশের পাথরের তুলনায় হালকা হওয়ায় এটা স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে শুরু করে। বালু পাথর বা চুনা পাথরের মতো ছিদ্রযুক্ত পাথরের ভেতর দিয়ে এই তেল ধীরে ধীরে চুইয়ে চুইয়ে উপরে উঠতে থাকে, ঠিক যেভাবে পানি স্পঞ্জের ভেতর দিয়ে চলাচল করে। এই প্রক্রিয়াকে বলা হয় তেলের অভিপ্রয়াণ বা মাইগ্রেশন। যদি এই তেলকে বাধা দেওয়ার মতো কোনো কিছু না থাকতো, তাহলে এটা একসময় পৃথিবীর উপরিভাগে চলে আসতো এবং বাতাসে মিশে নষ্ট হয়ে যেত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপরে ওঠার পথে তেলের সামনে পড়ে এক অভেদ্য পাথরের স্তর, যাকে বলা হয়
ছাদ পাথর। শেল বা লবণের পুরু স্তর দিয়ে তৈরি এই ছাদ পাথরে কোনো ছিদ্র না থাকায় তেলের ভেতর দিয়ে যেতে পারে না, ফলে তেল এই ছাদের নিচে আটকে যায় এবং নিচের ছিদ্রযুক্ত পাথরের মধ্যে জমতে থাকে, যাকে বলা হয় জলাধার শিলা। এবার জানব মাটির নিচে তেল আসলে কিভাবে থাকে, পানির মতো নাকি আলাদাভাবে। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, তেল কোনো বিশাল ভূগর্ভস্থ হ্রদে জমা থাকে না, বরং এটা পাথরের অতি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে আটকে থাকে, অনেকটা পানিতে ভেজানো স্পঞ্জের মতো। অনেকে ভাবেন মাটির নিচের পানিও হয়তো কোনো গুহার মতো ফাঁপা জায়গায় নদী বা হ্রদের আকারে জমা থাকে। বাস্তবে সেটাও একই রকম ভুল ধারণা। মাটির নিচের পানি অর্থাৎ ভূগর্ভস্থ পানির স্তর একইভাবে বালি বা পাথরের অসংখ্য ছোট ছোট ছিদ্রের মধ্যে জমা থাকে, ঠিক তেলের মতোই। তাই এই প্রশ্নের উত্তর হলো, তেল মাটির নিচে অনেকটা পানির মতোই থাকে, তবে বিশাল হ্রদ বা নদীর মতো নয়, বরং স্পঞ্জের ভেতরে জমে থাকা পানির মতো। তাহলে তেল আর পানির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মূলত গঠন আর অবস্থানে। একটা পাথরের মধ্যে কতগুলো ছোট ছোট ফাঁকা জায়গা আছে, তাকে বলা হয় পাথরের ছিদ্র ঘনত্ব। আর সেই ফাঁকা জায়গাগুলো একটার সঙ্গে আরেকটা কতটা যুক্ত, অর্থাৎ তরল পদার্থ কতটা সহজে এক ছিদ্র থেকে আরেক ছিদ্রে চলাচল করতে পারে, তাকে বলা হয় পাথরের ভেদ্যতা। জলাধার শিলা হিসেবে ব্যবহৃত বালু পাথরে সাধারণত অনেক ছোট ছোট ছিদ্র থাকে, আর সেগুলো একটার সঙ্গে আরেকটা ভালোভাবে যুক্ত থাকে, তাই তেলের মধ্যে সহজে চলাচল করতে পারে। আরেকটা মজার বিষয় হলো, একই জলাধার শিলার মধ্যে তেল, গ্যাস আর পানি একসঙ্গে থাকলেও এরা কখনো মিশে যায় না। ঘনত্বের পার্থক্যের কারণে সবচেয়ে হালকা প্রাকৃতিক গ্যাস থাকে সবার উপরে, তার ঠিক নিচে থাকে তেল, আর সবার নিচে থাকে পানি। অনেকটা তেল আর পানি একসঙ্গে রাখলে তেল যেভাবে উপরে ভেসে থাকে সেরকমই। অর্থাৎ ভূগর্ভস্থ পানির স্তর সাধারণত একা একটা পাথরের স্তরে থাকে, কিন্তু তেল ক্ষেত্রে একই শিলার মধ্যে গ্যাস, তেল আর পানি তিনটা আলাদা স্তরে সাজানো থাকে, ওপর থেকে নিচে ঘনত্বের ক্রম অনুযায়ী। এই তিনটি জিনিস, উৎসশিলা, ছাদ পাথর আর জলাধার শিলা, একসঙ্গে না থাকলে কোনো জায়গায় তেলক্ষেত্র তৈরি হয় না, তাই পৃথিবীর সব জায়গায় তেল পাওয়া যায় না। আবার আসি ভূমিকম্পের সঙ্গে তেলের সম্পর্কে। ভূমিকম্প নিজে থেকে তেল তৈরি করে না, এই দুটো সরাসরি একে অপরের কারণ নয়, তবে একটা পরোক্ষ যোগসূত্র আছে। যে টেকটনিক প্লেটের নড়াচড়া লক্ষ লক্ষ বছর ধরে পাললিক স্তর জমিয়ে তেল তৈরির পরিবেশ গড়ে তোলে, সেই একই প্লেটের নড়াচড়া মাটির নিচে ভাঁজ আর ফাটল তৈরি করে, যা থেকে অনেক সময় তেল আটকে থাকার মতো প্রাকৃতিক ফাঁদ তৈরি হয়। আর একটা কম পরিচিত কিন্তু সত্যি তথ্য হলো, তেল বা গ্যাস উত্তোলনের সময় মাটির নিচে পানি বা বর্জ্য তরল উচ্চচাপে ঢোকানো হলে কখনো কখনো ছোট মাত্রার কৃত্রিম ভূমিকম্প হতে পারে। একে বলা হয় প্ররোচিত ভূকম্পন। তবে এটা স্বাভাবিক বড় ভূমিকম্পের মতো নয়, এবং প্রতিটি তেল ক্ষেত্রে এমনটা ঘটে না। মানুষ কিভাবে এই তেল খুঁজে বের করে ও তুলে আনে? মানুষ এই আটকে থাকা তেল খুঁজে বের করে বিশেষ ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে। ভূকম্পন তরঙ্গ পাঠিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন মাটির নিচে কোথায় ছাদ পাথর আর জলাধার শিলার গঠন আছে। সঠিক জায়গা খুঁজে পাওয়ার পর সেখানে বসানো হয় বিশাল একটা ড্রিলিং রিগ, যেটা আসলে একটা লম্বা টাওয়ারের মতো কাঠামো। এই রিগের মাধ্যমে ঘুরতে থাকা একটা লম্বা পাইপের সবার নিচে লাগানো থাকে শক্ত ধাতব ড্রিল বিট, যাতে ছোট ছোট হীরার বা শক্ত ধাতুর দাঁত বসানো থাকে। এই বিট ঘুরতে ঘুরতে মাটি আর পাথর কেটে নিচের দিকে এগিয়ে যায়। ড্রিল যত গভীরে যায় ততই বিপদের আশঙ্কা বাড়ে, কারণ চারপাশের নরম মাটি বা পাথর ভেঙে গর্তের ভেতরে পড়ে যেতে পারে, আবার আশেপাশের ভূগর্ভস্থ পানির স্তরও দূষিত হয়ে যেতে পারে। তাই কিছু দূর পর পর ড্রিলিং থামিয়ে গর্তের ভেতরে ঢোকানো হয় মোটা ইস্পাতের পাইপ, যাকে বলা হয় কেসিং পাইপ। এই পাইপ আর গর্তের দেয়ালের মাঝের ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হয়, যাতে পাইপটা শক্তভাবে আটকে থাকে আর উপরের মাটির স্তর, বিশেষ করে খাবার পানির স্তর, তেলের সংস্পর্শে না আসে। এভাবে একের পর এক তুলনামূলক ছোট মাপের কেসিং পাইপ আগেরটার ভেতর দিয়ে ঢুকিয়ে ধাপে ধাপে গভীরে যাওয়া হয়, অনেকটা একটার ভেতরে আরেকটা টেলিস্কোপের নলের মতো। জলাধার শিলা পর্যন্ত পৌঁছানোর পর কেসিং পাইপের ভেতর দিয়ে আরও একটা সরু পাইপ নামানো হয়, যাকে বলা হয় প্রোডাকশন টিউবিং। আর তেল আসলে এই সরু পাইপের মধ্য দিয়েই উপরে উঠে আসে।
কূপের একদম উপরের অংশে বসানো হয় নানা ধরনের ভালভ আর নিয়ন্ত্রণ যন্ত্রের একটা জটিল কাঠামো, যাকে বলা হয় কূপমুখ যন্ত্র। এটাই তেল বা গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে, আর প্রয়োজনে জরুরি অবস্থায় কূপ পুরোপুরি বন্ধ করে দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক চাপ এতটাই বেশি থাকে যে তেল নিজে থেকেই ফোয়ারার মতো উপরে উঠে আসে। একে বলা হয় প্রাথমিক উত্তোলন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক চাপ কমতে থাকে, তখন তেল তোলার জন্য কৃত্রিম উপায় ব্যবহার করতে হয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত দৃশ্যটা হলো তেল ক্ষেত্রে ধীরে ধীরে ওঠানামা করা এক ধরনের যন্ত্র। দেখতে অনেকটা মাথা নাড়তে থাকা ঘোড়ার মতো। স্থানীয়ভাবে একে বলা হয় পাম্প জ্যাক। এই যন্ত্রের ওঠানামার সঙ্গে সঙ্গে মাটির নিচে একটা লম্বা দণ্ড ওঠানামা করে, যার নিচের প্রান্তে লাগানো থাকে একটা ছোট পাম্প, আর সেটা প্রোডাকশন টিউবিংয়ের ভেতর দিয়ে তেলকে একটু একটু করে উপরে ঠেলে তোলে। আবার কোনো কূপে সরাসরি জলাধার শিলার কাছে পানির নিচে বসানো হয় বৈদ্যুতিক পাম্প, যাকে বলা হয় সাবমার্সিবল পাম্প, যা তেলকে সরাসরি উপরে ঠেলে পাঠায়। এছাড়া কোনো কোনো কূপে পাইপের মধ্য দিয়ে গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তেলের সঙ্গে গ্যাস মিশে তরলটা হালকা হয়ে যায় আর সহজেই উপরে উঠে আসতে পারে। শুধু কূপের ভেতরের যন্ত্রপাতি দিয়েই তেল ওঠানো শেষ হয় না। জলাধার শিলার মধ্যে চাপ ধরে রাখতে আরেকটা কৌশলও ব্যবহার করা হয়। একে বলা হয় মাধ্যমিক উত্তোলন। এক্ষেত্রে মূল উৎপাদন কূপের আশেপাশে আরও কিছু আলাদা কূপ খনন করে সেগুলোর মধ্য দিয়ে পানি বা গ্যাস উচ্চ চাপে জলাধার শিলার মধ্যে পাঠানো হয়। এই পানি বা গ্যাস তেলকে ঠেলে উৎপাদন কূপের দিকে নিয়ে আসে, ঠিক যেভাবে স্পঞ্জের একদিকে পানি ঢেলে অন্য দিক থেকে আগের তরলটা বের করে আনা যায়। আর জলাধার শিলার মধ্যে যখন প্রথাগত উপায়ে আর তেল তোলা সম্ভব হয় না, তখন ব্যবহার করা হয় উন্নত উত্তোলন কৌশল, যেমন গরম বাষ্প বা রাসায়নিক পদার্থ পাঠিয়ে ঘন তেলকে পাতলা করে তোলা, যাতে বাকি থাকা তেলও তুলে আনা সম্ভব হয়। বর্তমানে অনেক কূপ মাটির নিচে সরাসরি নিচের দিকে না গিয়ে এক পর্যায়ে বাঁকিয়ে আনুভূমিকভাবেও খনন করা হয়। একে বলা হয় অনুভূমিক ড্রিলিং। এতে একটা মাত্র কূপ থেকেই জলাধার শিলার অনেক বড় একটা এলাকা জুড়ে তেল সংগ্রহ করা যায়। মাটির নিচ থেকে তোলা এই অপরিশোধিত তেল সরাসরি ব্যবহারের উপযোগী নয়, তাই এটাকে বিশাল শোধনাগারে নিয়ে গিয়ে বিভিন্ন উপাদানে আলাদা করা হয়, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন আর বিভিন্ন শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পরিশোধন বা রিফাইনিং। অপরিশোধিত তেল ক্রুড অয়েল একটি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ারে উত্তপ্ত করা হয়। টাওয়ারের নিচের অংশে তাপমাত্রা সবচেয়ে বেশি এবং উপরের দিকে ধীরে ধীরে কমে যায়। বিভিন্ন হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ায় তারা ভিন্ন তাপমাত্রায় ঘনীভূত হয়ে আলাদা স্তরে সংগ্রহ করা হয়। টাওয়ারের উপরের অংশে কম তাপমাত্রায় পেট্রোল প্রায় 40-180 ডিগ্রি সেলসিয়াস, এরপর ন্যাপথা প্রায় 70-200 ডিগ্রি সেলসিয়াস, কেরোসিন প্রায় 180-250 ডিগ্রি সেলসিয়াস, ডিজেল প্রায় 250-350 ডিগ্রি সেলসিয়াস, হেভি অয়েল প্রায় 350-400 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষে টাওয়ারের নিচের অংশে 400 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রেসিডিউ বা বিটুমেন সংগ্রহ করা হয়। অর্থাৎ হালকা উপাদানগুলো কম তাপমাত্রায় টাওয়ারের উপরের স্তরে এবং ভারী উপাদানগুলো বেশি তাপমাত্রায় নিচের স্তরে পৃথক হয়। মজার বিষয় হলো 1849 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এডুইন ড্রেক নামের একজন মানুষ প্রথমবারের মতো সফলভাবে ড্রিল করে তেল তুলেছিলেন, যেটা আধুনিক তেল শিল্পের সূচনা বলে ধরা হয়। যদিও তার অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মাটির উপরে ওঠা তেল ব্যবহার হতো। পেট্রোলিয়াম শব্দটা এসেছে লাতিন ভাষার দুটো শব্দ থেকে। পেট্রা মানে পাথর আর অলিয়াম মানে তেল, অর্থাৎ এর সরাসরি অর্থ পাথরের তেল, যা এই তরলের আসল জন্মকাহিনীকেই প্রকাশ করে। পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী অঞ্চলগুলো নিয়ে আলোচনায় আসা যাক। পৃথিবীর কিছু অঞ্চলে এই প্রক্রিয়া এত কার্যকরভাবে ঘটেছে যে সেখানে জমেছে বিশাল পরিমাণ তেল। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক আর ইরানের মতো দেশ, এছাড়া ভেনেজুয়েলা আর রাশিয়ার বিশাল ভূগর্ভস্থ তেলক্ষেত্র পৃথিবীর মোট তেল উৎপাদনের একটা বড় অংশ যোগান দেয়। এইসব অঞ্চলে লক্ষ লক্ষ বছর আগে ছিল প্রাচীন অগভীর সমুদ্র, যেখানে জৈব পদার্থ জমার জন্য উপযুক্ত পরিবেশ ছিল। সৌদি আরবের ঘাওয়ার তেলক্ষেত্র পৃথিবীর সবচেয়ে বড় প্রচলিত তেলক্ষেত্র হিসেবে পরিচিত।
আর এটা এখনও পৃথিবীর মোট তেল সরবরাহের একটা বড় অংশ যোগান দিয়ে চলেছে। এবার লাব্রেয়াটার পিটস চমকপ্রদ এক উদাহরণ তুলে ধরা যাক। এখানে একটা সত্যিকারের চমকপ্রদ ঘটনার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছে লাব্রেয়াটার পিটস নামের একটা বিখ্যাত জায়গা, যেখানে হাজার হাজার বছর ধরে মাটির নিচ থেকে চটচটে আলকাতরার মতো তেল উপরে বেরিয়ে এসে বড় বড় পুকুরের মতো জমেছিল। বহু প্রাচীন প্রাণী যেমন সাবার, টুথ টাইগার আর ম্যামথ পানি খেতে গিয়ে এই আঠালো তেলে আটকে গিয়ে মারা যেত, আর তাদের শরীর সেই আলকাতরার নিচে হাজার হাজার বছর ধরে সংরক্ষিত থেকে যেত। মজার বিষয় হলো, এখানে ডাইনোসরের কোনো জীবাশ্ম পাওয়া যায়নি, কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল আরও অনেক আগে, প্রায় 6,66,00,000 বছর আগে। আর লাব্রেয়ার এই আলকাতরার পুকুর তৈরি হয়েছে তার চেয়ে অনেক পরে, মাত্র 50,000 বছরের মতো আগে থেকে। এই স্থান থেকে পাওয়া হাজার হাজার জীবাশ্ম আজও বিজ্ঞানীদের প্রাচীন যুগের প্রাণী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। এই একটা উদাহরণ থেকেই স্পষ্ট বোঝা যায় কেন তেলের সঙ্গে ডাইনোসরের সম্পর্ক জড়ানো ধারণাটা আসলে ভুল। তবে প্রাচীন জীবজগতের সঙ্গে তেলের সম্পর্ক সত্যিই অনেক গভীর। তেল, গ্যাস আর শেল অয়েল কি? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। তেলের সঙ্গে সঙ্গে একই প্রক্রিয়ায় তৈরি হয় প্রাকৃতিক গ্যাসও। এই কারণে তেল আর গ্যাস ক্ষেত্র প্রায় একসঙ্গে পাওয়া যায়, আর অনেক তেলকূপ থেকে তেলের সঙ্গে সঙ্গে গ্যাসও উত্তোলন করা হয়। বর্তমান সময়ে প্রচলিত তেল ক্ষেত্রের পাশাপাশি শেল অয়েল বা শেল গ্যাসের মতো অপ্রচলিত উৎস থেকেও তেল আর গ্যাস তোলা হচ্ছে। এসব ক্ষেত্রে তেল বা গ্যাস উৎস শিলার মধ্যেই আটকে থাকে, বাইরে বের হতে পারে না। তাই হাইড্রোলিক ফ্র্যাকচারিং নামের একটা কৌশল ব্যবহার করে পাথরে কৃত্রিম ফাটল তৈরি করে তেল আর গ্যাস মুক্ত করা হয়। এই কৌশল সম্প্রতি অনেক দেশের জ্বালানি চিত্র বদলে দিয়েছে। এখানে একটা কথা অনেকেই জানেন না, ক্রুড অয়েল দেখতে সবসময় কালো হয় না। উৎস শিলার বয়স, গভীরতা আর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে ক্রুড অয়েলের রং হতে পারে হালকা হলুদ, বাদামি, সবুজাভ, এমনকি প্রায় স্বচ্ছ। সবশেষে বলা যায়, আজ আমরা যে তেল ব্যবহার করছি তার প্রতিটি ফোঁটা তৈরি হতে সময় লেগেছে লক্ষ লক্ষ বছর। এই তেল যে হারে ব্যবহার হচ্ছে, প্রকৃতি সেই হারে নতুন তেল তৈরি করতে পারছে না। তাই এই সম্পদকে বলা হয় অনবায়নযোগ্য জ্বালানি। পৃথিবীর গভীরে ঘটে যাওয়া এই ধীর, নীরব রাসায়নিক প্রক্রিয়াই আজকের আধুনিক সভ্যতার একটা বড় অংশের ভিত্তি তৈরি করে দিয়েছে। যতবার আমরা গাড়িতে জ্বালানি ভরি বা রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাই, ততবার আসলে আমরা লক্ষ লক্ষ বছর আগের সমুদ্রের সেই ক্ষুদ্র জীবগুলোর সঞ্চিত শক্তিই ব্যবহার করছি। এবার জেনে নেওয়া যাক, বর্তমানে পৃথিবীর কোন কোন দেশে সবচেয়ে বেশি তেলের মজুত আছে। প্রমাণিত মজুতের হিসাবে শীর্ষে আছে ভেনেজুয়েলা, এরপর আছে সৌদি আরব, তারপর ইরান, চতুর্থ স্থানে কানাডা, আর পঞ্চম স্থানে ইরাক। এই 5টা দেশের মাটির নিচে মিলিয়ে পৃথিবীর মোট প্রমাণিত তেল মজুতের অর্ধেকের বেশি জমা আছে। তবে বর্তমান মজুতের বাইরেও তেলের ইতিহাসে কিছু দেশের নাম আলাদাভাবে উল্লেখযোগ্য, কারণ এই দেশগুলোতেই মানুষ সবচেয়ে আগে থেকে তেল খুঁজে পেয়েছিল আর ব্যবহার শুরু করেছিল। আজারবাইজানের বাকু শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো তেল শিল্পের জন্মস্থান, যেখানে আধুনিক যুগের বহু আগে থেকেই মাটির উপরে তেল বের হয়ে আসত। এছাড়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য, যেখানে এডউইন ড্রেক প্রথম সফল তেলকূপ খনন করেছিলেন, রোমানিয়া, যেখানে 19 শতকেই প্রথমবারের মতো শিল্পভিত্তিক তেল পরিশোধন শুরু হয়েছিল, রাশিয়া, যার ভূগর্ভে সোভিয়েত আমল থেকেই বিশাল তেলক্ষেত্র সক্রিয়, আর পোল্যান্ড, যেখানে 19 শতকের মাঝামাঝি সময়েই ছোট আকারে তেল উত্তোলন শুরু হয়েছিল। এই 5টা দেশ পৃথিবীর তেল শিল্পের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে লাইক দিয়ে জানান, নিচে কমেন্টে আপনার মতামত লিখুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন এমন চমকপ্রদ বিজ্ঞানের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।